মন্ত্রী এমপিদের শপথের প্রস্তুতি, সংসদের দক্ষিণ প্লাজায় ব্যতিক্রম আনুষ্ঠানিকতা। আয়োজন সম্পর্কে জানাতে তারেক রহমানের সঙ্গে দেখা করলেন মন্ত্রিপরিষদ সচিব। ওনারা জানিয়েছেন, যেগুলো খুঁটিনাটি জানিয়েছেন সেগুলো আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি, কেমনে কিভাবে করব সমস্ত কিছু। বিএনপির গুলশান কার্যালয় ঘিরে আজও উৎসবের আমেজ। বিরোধীদের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতারা। নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে, এইটা প্রধান নির্বাচন কমিশনের সাংবিধানিক এখতিয়ার আছে। নতুন প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী ঠিক হবে সরকারি বাসভবন, জানালেন উপদেষ্টা। মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত 37টি বাড়ি। নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে রাজধানীতে 11 দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ। জুলাই সনদে সই করতে যমুনায় এনসিপির প্রতিনিধি দল। এবারের নির্বাচন মোটামুটিভাবে নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক, বলল টিআইবি। নতুন এমপিদের 236 জনই কোটিপতি। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ ভবনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামীকাল 2 ভাগে হবে শপথ অনুষ্ঠান। সকালে সংসদের ভেতরে শপথ কক্ষে নতুন এমপি এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা শপথ নেবেন, আর বিকেলে দক্ষিণ প্লাজায় শপথ নেবেন মন্ত্রিসভার সদস্যরা। ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে এমপিদের থাকার জায়গার ন্যাম ভবনও। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, নবীন প্রবীণদের সমন্বয়ে হবে নতুন মন্ত্রিসভা। 1.5 বছর পর প্রাণ ফিরছে সংসদ ভবন এলাকায়। চলছে শপথ অনুষ্ঠানের মহড়া। সোমবার সকাল থেকে নানা কর্মযজ্ঞ সেখানে। সংসদের ভেতরে সকাল 10টায় অনুষ্ঠিত হবে নতুন এমপিদের শপথ অনুষ্ঠান। চলবে কয়েকটি ধাপে। বিভিন্ন দল ও স্বতন্ত্র এমপিদের শপথ আলাদাভাবে। এরপর শপথ বইয়ে স্বাক্ষর করবেন তারা। সেখানে থাকবে না কোনো অতিথি। দক্ষিণ প্লাজায় উন্মুক্ত স্থানে বানানো হচ্ছে শপথ অনুষ্ঠানের প্যান্ডেল। বসবেন 3,500 অতিথি। বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এখানে। নতুন সরকারের মন্ত্রিসভার শপথ সাধারণত বঙ্গভবনে হলেও এবার তা হচ্ছে সংসদে। সকালে আপনারা জানেন যে 2 দফায় আপনার সংসদ সদস্যদের শপথ হবে। একটা তো তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, তার পরবর্তীকালে এই যে আমাদের সংস্কার, সেটার জন্য শপথ নেবেন, এবং বিকেলে যে মন্ত্রিসভার শপথ হবে। তো সেটারই ব্যবস্থা করার জন্য আমরা এই মুহূর্তে উঠে পড়ে লেগে আছি ক্যাবিনেট ডিভিশন। দুপুরে সংসদ ভবন এলাকায় যান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। জানান, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের অনেক সদস্য। জনগণের সরকার, জনগণের সামনেই উন্মুক্ত পরিবেশে শপথ অনুষ্ঠান হবে, এটা তো হতেই পারে। 13টি দেশ ইতিমধ্যে তাদের প্রতিনিধি আসবেন। কোনো দেশের প্রধানমন্ত্রী আসবেন, কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রী আসবেন, স্পিকার মহোদয়রা আসবেন, এবং অন্যান্য যারা আছেন ডেলিগেট হিসাবে তারা অংশগ্রহণ করবেন। এদিকে নতুন এমপিদের থাকার জন্য সংস্কার করা হয়েছে ন্যাম ভবন। 1.5 বছর একেবারে ভুতুড়ে অবস্থায় ছিল এই এলাকা। এদিন দুপুরে রাওয়া ক্লাবে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গনি ওসমানীর 42তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে কথা বলেন তিনি। দুর্নীতি নিয়ে যাদের কোনো বদনাম নাই, এ ধরনের ব্যক্তিরাই মন্ত্রিসভায় স্থান পাবেন। যাদের দক্ষতা আছে, জনগণের মধ্যে জনপ্রিয়তা আছে, এবং স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে যারা কখনোই কোনো আপোষ করে না, এই ধরনের ব্যক্তিরা মন্ত্রিসভায় থাকবেন বলে আমি আশা করছি। তারেক রহমানের বিরোধী দলের বাসায় যাওয়ার প্রসঙ্গ টেনে মেজর হাফিজ বলেন, এমন উদ্যোগ রাজনৈতিক অঙ্গনে সুবাতাস বয়ে এনেছে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের শপথে বিএনপি যোগ দিবে কিনা তা নিয়ে এখনও
দ্বিধা কাটেনি। সকালে গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, বিদ্যমান সংবিধানে প্রধান নির্বাচন কমিশনারের সংবিধান সংস্কার পরিষদকে শপথ পড়ানোর কোনো এখতিয়ার নেই। আর স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের প্রতিটি সেক্টরেই ভেঙে পড়েছে। নতুন সরকারকে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। সোমবার বেলা দুপুর 1টার দিকে গুলশান কার্যালয়ে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে দিনের শুরু থেকেই আনাগোনা বাড়তে থাকে দলের নবনির্বাচিত সংসদ সদস্যদের। পরস্পরকে ফুলেল শুভেচ্ছা আর অভিনন্দনে সিক্ত করেন দীর্ঘদিন ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় থাকা নেতাকর্মীরা। শুধুমাত্র বিরোধিতার কারণে বিরোধিতা নয়, কনস্ট্রাকটিভ বিরোধিতা অবশ্যই প্রয়োজন আছে। আমরা অনেক হয়েছে, অনেক, একদম এনাফ ইজ এনাফ। আমরা শুধু আন্দোলন আর আন্দোলন সেটা না। এটা অবশ্যই বিরোধী দল সমালোচনা করবে, গঠনমূলক সমালোচনা করবে, সরকারের ভুল ধরিয়ে দিবে। দায়িত্বটা আসলে অনেক এটা বাড়তি দায়িত্ব এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব। ওই এলাকার মানুষ সবসময় ম্যাডামের কাছে অনেক প্রত্যাশা ছিল, আর দীর্ঘদিন ওই এলাকায় কোনো উন্নয়ন হয় নাই, শুধু ম্যাডামের এলাকা বিদায়ী ওখানে কাজ করে নাই। আপনারা সবাই দোয়া করলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে মানুষের ওনার প্রতি যে প্রত্যাশা ছিল এবং ওনার যে অসমাপ্ত কাজগুলো ছিল ইনশাল্লাহ আমরা একটা করবো ইনশাল্লাহ। কার্যালয়ে আসেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা। পরে জানানো হয়, মঙ্গলবার শপথ গ্রহণ শেষে সংসদীয় দলের সভা ডেকেছে বিএনপি, যেখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা হিসেবে নির্ধারিত হবেন বলে আশা প্রকাশ করা হয়। জানানো হয়, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ প্রসঙ্গেও নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এইটা প্রধান নির্বাচন কমিশনের সাংবিধানিক এখতিয়ার আছে। এর বাইরে কি বললেন, সংবিধান সংস্কার পরিষদ, এটা যদি কনস্টিটিউশনে ধারণ করা হয়, সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের 3য় তফসিলে ফরম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়। এতগুলো হয়ের পরে তারপরে হতে পারে। আমরা চাই যে ঐক্যবদ্ধভাবে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। সব কিছুর বিষয়ে চ্যালেঞ্জ আছে, সুতরাং চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। জনগণের যে আস্থা আমাদের উপর রেখেছে সেই আস্থাটা আমাদের মাথায় থাকবে এবং এটা অনেক বড় আস্থা রেখেছে এবং এটার প্রতি সম্মান রেখে আমরা কাজ করার চেষ্টা করব। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আসেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। মঙ্গলবারের শপথ অনুষ্ঠান নিয়ে পরামর্শ নেন তারেক রহমানের। ওনারা জানিয়েছেন, যেগুলো খুঁটিনাটি জানিয়েছেন সেগুলো আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি, কেমনে কিভাবে করব সমস্ত কিছু। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। কোথায় থাকবেন বিএনপি নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকারের সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান? গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন জুলাই জাদুঘরে পরিণত হওয়ায় এ নিয়ে প্রশ্ন আছে। এ অবস্থায় নতুন প্রধানমন্ত্রীর থাকার জন্য প্রস্তুত আছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। সংসদ ভবন চত্বরের স্পিকারের বাসভবনও থাকছে বিকল্প হিসেবে। গণপূর্ত উপদেষ্টা জানিয়েছেন, এক্ষেত্রে সিদ্ধান্ত হবে নতুন প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের থাকার জন্য 37টি বাড়ি প্রস্তুত রাখা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট পতন হয় শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের। ফ্যাসিজমের প্রতীক হিসেবে সেদিন তার সরকারি বাসভবন গণভবন ছাত্র জনতার ক্ষোভের লক্ষ্য হয়েছিল। এরপর অন্তর্বর্তী সরকার গণভবনকে রূপান্তরিত করে জুলাই স্মৃতি জাদুঘরে। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী কোথায় থাকবেন? গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বলছে, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে নতুন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে প্রস্তুত করা হয়েছে। বিকল্প হিসেবে থাকছে সংসদ ভবন চত্বরে থাকা স্পিকারের বাসভবনও। এক্ষেত্রে সিদ্ধান্ত হবে নতুন প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী। ওনারা যেভাবে চান সেভাবে হবে, জায়গা ওনাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি নির্দেশনা পাই তাহলে যমুনাকে আমরা খুব দ্রুততম সময়ের ভিতরে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত করতে পারব। যমুনাটা ওইভাবে সিকিউর করা আছে। তবে শুধু যমুনা নয়, নতুন করে প্রধানমন্ত্রীর জন্য একটি আধুনিক ও স্থায়ী সরকারি বাসভবন নির্মাণের পরিকল্পনাও আছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। আন্তর্জাতিক মান বজায় রেখে নিরাপত্তা, প্রশাসনিক সুবিধা ও প্রোটোকল ব্যবস্থাকে এক্ষেত্রে গুরুত্ব দেয়া হচ্ছে। প্রাইম মিনিস্টারের বাসভবন শুধু তো বাসভবন, এটা আমাদের ঐতিহ্য, আমাদের বাংলাদেশের মর্যাদার প্রতীক।
এই মর্যাদার প্রতীক যাতে সবচেয়ে মর্যাদাপূর্ণ হয় এবং যে কোনো দেশের প্রধানমন্ত্রীর বাসভবনের সাথে যাতে আমরা পিছিয়ে না থাকি সেইভাবে তুলনা করেই আমরা একটা পরিকল্পনা করেছি। প্রধানমন্ত্রীর পাশাপাশি নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য বাসভবনও প্রস্তুত করেছে মন্ত্রণালয়। এখন পর্যন্ত আমরা 37টা বাড়ি রেডি করে রেখেছি। মিন্টু রোড, এই হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে প্রয়োজনে আরও কয়েকটা বাড়িও তৈরি করার প্রস্তুতি চলছে। সংসদে বিরোধী দলের নেতার জন্য বাসভবন প্রস্তুত রাখা হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার পাশে 29 নম্বর ভবনে থাকতে পারবেন বিরোধী দলীয় নেতা। 90-এর দশকে এ ভবনটি বরাদ্দ ছিল তৎকালীন বিরোধী নেতাদের জন্য। বিরোধী দলের নেতার বাড়ি এগুলো আমরা প্রস্তুত নিয়ে রেখেছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর মঙ্গলবার বিকেল 4টায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বর্তমানে তিনি থাকছেন গুলশানের 196 নম্বরের বাসায়। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সারা দেশে সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী সহ 11 দলীয় জোট। বিকেলে বায়তুল মোকাররমের উত্তর গেইটে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়। সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ারের বলেন, নতুন করে পরাজিত ফ্যাসিবাদকে দেশে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। সংখ্যাগরিষ্ঠ গণভোটে জয় পাওয়ার পরও জুলাই সনদ বাস্তবায়ন করা না হলে আরেকটি জুলাই হবে বলেও সতর্ক করেন তিনি। খেলাফত মজলিসের আমির মামুনুল হক মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন। বলেছেন, ভোট পরবর্তী সময়ে আবারও পূর্বের জুলুম, নির্যাতন, ধর্ষণ ফিরিয়ে আনা হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নতুন করে জুলুম চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ সময় তিনি দ্রুত শহীদ হাদি হত্যার বিচার দাবি করেন। জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করে জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশে বিদ্যমান রাষ্ট্র সংস্কার করে নতুন রাষ্ট্রের কাঠামো তৈরি করা না হয় আরেকটি জুলাইয়ের তৈরি হবে। কিন্তু বলে আমরা যে আপত্তি জানিয়েছি, সঠিক তদন্তের মাধ্যমে জনগণের ব্যালটের অধিকার যদি ফিরিয়ে না দেন, বাংলার মানুষ জোর করে তাদের অধিকার কেড়ে নেবে ইনশাআল্লাহ। জনগণের উপরে যারা ভোটের ইঞ্জিনিয়ারিং করেছে, ভোট ডাকাতি করেছে, নতুন ভাবে জুলুম চাপিয়ে দেবার চেষ্টা করছে, আমরা তাদের কাছ থেকে বুঝে নেব ইনশাআল্লাহ। সমাবেশ শেষে 11 দলীয় জোটের নেতারা বিক্ষোভ মিছিল বের করেন। নেতাকর্মীরা পল্টন থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করে। সেখানে তারা নিজেদের পক্ষে নানা রকম স্লোগান দিতে থাকে। এ সময় উপস্থিত নেতাকর্মীরা সরকারকে দ্রুত বিচার করার আহ্বান জানান। জুলাই সনদ স্বাক্ষর করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে গেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির 6 সদস্যের প্রতিনিধি দল। আরও জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী রিয়াজ রায়হান। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো। আমরা রিয়াজ, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে। আর সনদ স্বাক্ষরের আনুষ্ঠানিকতা ঠিক কোন পর্যায়ে রয়েছে এবং প্রতিনিধি দলের কেউ কোনো ধরনের কথা বলেছেন কিনা সেটিও বিস্তারিত জানাবেন। একটু সমস্যা হয়ে গেছে, তারা কিছুক্ষণ আগেই বেরিয়েছেন, বেরিয়ে এসে কথা বলবেন। আমরা সরাসরি সেখান থেকে দেখানোর চেষ্টা করব। আমরা সেখানে যাচ্ছি এখন, যেখানে নাহিদ ইসলাম সহ তারা এনসিপি নেতৃত্বে এসেছেন। তারা কিছুক্ষণ প্রায় ঘণ্টাখানেক বৈঠকের পর এনসিপি স্বাক্ষর সনদ স্বাক্ষর। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতের সময়ে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় ও দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। প্রধান উপদেষ্টা তাঁর দায়িত্ব পালনকালে বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। দর্শক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই
পীর মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে দেখা করতে গিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিদ্ধেশ্বরী রোডের বাসার সামনে আছেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু। আমরা সরাসরি জানবো তার মাধ্যমে। টিপু, তারেক রহমান পৌঁছেছেন কিনা এবং অভ্যর্থনা জানাতে সেখানে কি ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে জানাবেন আমাদেরকে। তারেক রহমান, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান, তিনি এইমাত্র কিন্তু সিদ্ধেশ্বরীতে সৈয়দ রেজাউল করিম, যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, তার বাসায় এসে পৌঁছেছেন। তার সাথে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা, তারা এখানে উপস্থিত রয়েছেন এবং তারেক রহমান সহ তারা সবাই কিন্তু ভেতরে প্রবেশ করেছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে একটি কাচের দেয়ালে ঘেরা যে বাসাটি রয়েছে, সেই বাসার ভিতরে সবাই প্রবেশ করেছেন। তার নিরাপত্তায় সিএসএফের সদস্য সহ পুলিশের সদস্যরা রয়েছেন। তারা ভেতরে আসলে কোনো গণমাধ্যম কর্মীদের প্রবেশ করার সুযোগ নেই, ফলে বাইরে থেকেই আসলে আমাদেরকে এটি প্রচার করতে হচ্ছে। এবং এখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়েছে। স্থানীয় যারা মানুষ রয়েছেন, আশপাশের যারা বাসিন্দা রয়েছেন, তারা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন। ভাবি প্রধানমন্ত্রী, আগামীকাল প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন তারেক রহমান, তাকে এক নজর দেখার জন্য প্রচুর মানুষের কিন্তু এখানে ভিড় হয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে সিএসএফ, র্যাবের সদস্যরা তারা মূলত গণমাধ্যম কর্মী সহ সবাইকেই একটু দূরে সরে যেতে বলছেন, যাতে নির্বিঘ্নে এই যে সাক্ষাৎটি সেটি অনুষ্ঠিত হতে পারে। রেজা, যেমনটি দেখছিলেন যে প্রচুর মানুষ কিন্তু এখানে এসেছেন এবং তারা মূলত তারেক রহমানকে দেখতে চান এবং খুব স্বাভাবিকভাবেই যিনি প্রধানমন্ত্রী হতে চলেছেন দেশের, তার প্রতি একটি আলাদা আবেগ তাদের মধ্যে কাজ করছে। আপনারা একটু যদি কথা বলি, কেমন লাগছে এখানে এসেছেন? কেন? খুবই ভালো লাগছে। আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আমাদের রূপায়ণ স্বপ্ন নিয়ে আসছে। আমরা আশা করি আমাদের সবার আকাঙ্ক্ষা এবং ইচ্ছা উনি পূরণ করতে পারবেন। উনি বগুড়ার সদরের লোক। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমাদের বিএনপি চেয়ার, আমাদের প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য। আমি হচ্ছে ওনার ভোটার, বগুড়া 6-এর, আর আমি এখানে থাকি রূপায়ণে, ফ্ল্যাট ওনার্স। জি, আমি ওনার প্রতিবেশী। আমার খুব ভালো লাগছে যে আর কয়েক ঘন্টার মধ্যেই উনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। আমাদের এই এলাকায় প্রধানমন্ত্রী হিসেবে ওনার প্রথম আগমন, এটা আমাদের চিরদিন মনে থাকবে। এটা আমাদের একটা স্মরণীয় দিন যে উনি আমাদের এলাকায় প্রথম এসেছেন। দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই সনদের স্বাক্ষরের পর সেখানে গণমাধ্যমে কথা বলছেন আক্তার হোসেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। পেতে পারি বাংলাদেশ রাষ্ট্র যেন জুলাই সনদের পূর্ণ সুফলটা ভোগ করতে পারে, তারই নিরিখে আমরা আজকে জুলাই সনদের যে আনুষ্ঠানিকতা, স্বাক্ষরের আনুষ্ঠানিকতা আমরা আজকে সম্পন্ন করেছি। আমরা আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দিতে চাই যে এবারের যে নির্বাচন, সেটা যেমন একই সাথে জাতীয় সংসদ নির্বাচন এবং একই সাথে এটা সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন। আগামীকাল শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আমরা এটা আশা করি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফ থেকে এই দাবি রাখছি যে আগামীকাল কোনো প্রকার ব্যত্যয় ব্যতিরেকেই প্রথমে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে যারা নির্বাচিত হয়েছে তারা শপথ গ্রহণ করবেন এবং তারপরেই জাতীয় সংসদের সদস্য হিসেবে তাদের যে শপথ, সে শপথ তারা গ্রহণ করবেন এবং উভয় শপথই অবশ্যই একজন ব্যক্তি, অর্থাৎ জুলাই জাতীয় সনদে যেভাবে বিবৃত হয়েছে, যিনি চিফ ইলেকশন কমিশনার আছেন, তার নেতৃত্বেই, তার হাত ধরেই আমরা জুলাই জাতীয় সনদের মতো করেই সংবিধান সংস্কার পরিষদের শপথ এবং জাতীয় সংসদ সদস্য হিসেবে যে শপথ, সেটা আমরা গ্রহণ করব। সাংবাদিক বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বক্তব্য উপস্থাপন করবেন জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক, এক দফার ঘোষক জনাব নাহিদ ইসলাম। এবারে নির্বাচনে জয়ী প্রার্থীদের 236 জনই কোটিপতি।
এদের মধ্যে 100 কোটি টাকা আছে 13 জনের। অন্তত 62% এমপির নামে 1 একরের বেশি জমি আছে, এমন পর্যবেক্ষণ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির। সকালে প্রেস ব্রিফিংয়ে সংস্থাটি জানায়, এবারের নির্বাচন মোটামুটিভাবে নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক। ভোট বর্জনের ঘোষণা দিলেও মাঠে ছিল আওয়ামী লীগ। এবারের নির্বাচনে বড় কোনো সহিংসতা হয়নি, তবে আচরণবিধি লঙ্ঘন ও ইসির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে একের পর এক। ভোটের আগেই বাতিল হয় 73% স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন। আবার পর্যবেক্ষক নিবন্ধন, প্রার্থীদের আয় ব্যয়ের হিসাব ও ঋণ সংক্রান্ত তথ্য যাচাই নিয়ে বিতর্ক কম হয়নি। সোমবার সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে নিজস্ব গবেষণার তথ্য উপাত্ত তুলে ধরে টিআইবি, যা পরিচালিত হয় 70টি সংসদীয় আসনে। এর মধ্যে প্রায় 46% কেন্দ্রে ভোটারদের ভয় দেখানো হয়েছে। জাল ভোট 21% সেন্টারে মিলেছে নির্দিষ্ট প্রতীকে রায় দিতে চাপের অভিযোগও। এই সংসদে যিনি সংসদ নেতা হবেন এবং একই সাথে যিনি বিরোধী দলীয় নেতা হবেন, দুজনই প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন। সো আমরা একটি তরুণ সংসদ বলছি, আসলে কিছুটা অনভিজ্ঞ সংসদও আমরা বলতে পারি। টিআইবি জানায়, এবারের নির্বাচনে জয়ী প্রার্থীদের 84% স্নাতক বা তার বেশি শিক্ষিত, 60% এমপি ব্যবসায়ী। নির্বাচিত সংসদ সদস্যদের মোট ঋণের পরিমাণ 11,356 কোটি টাকা। যারা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন 300 জন সদস্য হবেন, এখন 297 জন আছেন। তাদের পক্ষে কোটিপতি হওয়াটা কিন্তু আসলে খুবই একটা স্বাভাবিক বিষয়, যে বাজার মূল্য, দ্রব্যমূল্য, কষ্ট মিলে সব কিছু মিলে কোটিপতি। কাজে এইভাবে কিন্তু এটা তথ্যটা প্রকাশ করা হয়েছে, এটা কিন্তু আমাদের কারো বোঝা উচিত নয় এটা হচ্ছে যে কোটিপতির সংসদ হয়ে গেছে, এটা নেতিবাচক ভাবে দেখা, এটা কোনো সে অর্থে নয়। টিআইবি বলছে, এবারের আয়োজনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর নজির মেলেনি, দ্বৈত ভূমিকায় ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় পর্যায়ে নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, অন্য দলের সাথে যুক্ত হয়ে, অন্য দলে যোগদান করে, অন্য দলের প্রচারণায় অংশগ্রহণ করে, জয় বাংলা স্লোগানের সাথে ধানের শীষ বা দাঁড়িপাল্লায় ভোট দিন, এই স্লোগান দিয়ে কিন্তু তারা অংশগ্রহণ করেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের দাবি, নির্বাচনের প্রার্থীদের বাস্তব গড় ব্যয় ছিল 1,19,00,000 টাকা, যা অনুমোদিত সীমার চেয়ে 169 ভাগ বেশি। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 ও বগুড়া 6 আসন থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জয়লাভ করলেও বগুড়া 6 আসন ছেড়ে দিয়েছেন তিনি। এরপর নির্বাচন কমিশন বিকেলে গেজেট প্রকাশ করে। সোমবার ইসি সচিব আক্তার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া 6 আসন ছেড়ে দেওয়ার চিঠি পেয়েছেন তারা। ঢাকা 17 আসনটি রেখেছেন তিনি। আসন শূন্য ঘোষণার এই গেজেট করে ইসি। মঙ্গলবার ঢাকা 17 আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন তিনি। জনগণের বিশাল ম্যান্ডেট, প্রত্যাশাও আকাশচুম্বী। বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা বলছেন, এই প্রত্যাশা পূরণ করে জনগণকে আস্থায় নিয়ে আসাই হবে তাদের প্রধান চ্যালেঞ্জ। স্থানীয়ভাবে সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ করে সহযোগিতা করতে চান সরকারকে। নবনির্বাচিত সংসদ সদস্যদের পরিকল্পনার কথা জানাচ্ছেন আরিফুর রহমান সবুজ। 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপির নেতৃত্বাধীন জোট। সেই সরকারের সদস্যরা প্রস্তুতি নিচ্ছেন শপথ গ্রহণের। 24-এর গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এবারের সরকারের কাছে প্রত্যাশা বেশি সাধারণ মানুষের। বিশাল ভোটের মারফতে পাওয়া ম্যান্ডেট দায়বদ্ধতা বাড়াচ্ছে জনপ্রতিনিধিদের। চাপ থাকলেও প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ বলছেন নবনির্বাচিতরা। শুধু আমি আমার নিজের কথা বলবো না, জাতীয়ভাবে জাতীয়তাবাদী দলের উপরে এই মাত্রার সংখ্যাগরিষ্ঠতা আমাদের উপরে বিরাট দায়ভার। যে আশা আস্থা আমাদের উপরে অর্পণ করেছে, সেটা যে কোনো কিছুর বিনিময়ে তাদের ঘরে আপনার ফলটি উঠিয়ে দেওয়ার। রাজনৈতিক অস্থিরতা, বিপর্যস্ত অর্থনীতি, নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানামুখী চ্যালেঞ্জ এই সরকারের সামনে। নতুন সংসদ সদস্যরা বলছেন, এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনাই হবে তাদের প্রথম ও প্রধান কাজ। আমি তো মনে করি সবচেয়ে বেশি আমার জন্য একটা চ্যালেঞ্জ যে আমি দেশের বাইরে ছিলাম অনেক বছর এবং দেশের মানুষ যে আমাকে গ্রহণ করেছে, আমি খুব গ্রেটফুল আমার এলাকার মানুষের। আমার এলাকায় শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আমি গতকালকেও আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সঙ্গে আমি আলাপ করেছি।
2 দশক পর ক্ষমতায় দল স্থানীয় নেতাকর্মীদের শৃঙ্খলায় রাখার পাশাপাশি সন্ত্রাস চাঁদাবাজি বন্ধেও কাজ করবেন বলে জানালেন এমপিরা। ড্রাগের সাথে রিলেটেড হলো সন্ত্রাস, এর সাথে রিলেটেড হলো চাঁদাবাজি। আপনার এই তিনটাই কোনোটা করা যাবে না, করতে দেওয়া যাবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 297টি আসনের মধ্যে এককভাবে 209টি আসনে বিজয়ী বিএনপি। ফলাফল স্থগিত রাখা হয়েছে 2টিতে, আর 1টিতে স্থগিত রাখা হয় নির্বাচন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। সংসদে যাচ্ছেন জনপ্রতিনিধিরা, আশায় বুক বাঁধছে সাধারণ মানুষ। যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে গঠন করছে সরকার, তাদের কাছে একচ্ছত্র ক্ষমতা নয়, বরং জবাবদিহিতা ও দায়বদ্ধতা চায় সাধারণ মানুষ। তারুণ্যের প্রত্যাশা, বাক স্বাধীনতা আর রুটি রুজির নিরাপত্তা ও সিন্ডিকেট মুক্ত বাজার চান সব শ্রেণী পেশার মানুষ। 24 জুলাই অভ্যুত্থানের বড় ফসল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবার ভোটে তরুণদের জয় জয়কার। গেল 3 নির্বাচনে যারা ভোট দিতে পারেননি তাদের জন্য ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। জুলাই আন্দোলনে অগ্রগামী তরুণদের কয়েকজন এখন নির্বাচিত জনপ্রতিনিধিও। সেই তরুণরা চাইছেন মত প্রকাশের স্বাধীনতা, আধুনিক শিক্ষা ব্যবস্থা আর সাজানো শহর। আমরা আফটার অল এত এডুকেশন করতেছি কেন? দেশের উন্নতির জন্যই তো। যদি আমরা কথাই না বলতে পারি দেশের ব্যাপারে ঠিকঠাক মতন মন খুলে, তাহলে ওটা যে গভর্নমেন্টই আসুক আমাদের কান্ট্রির আসলে কোনো আহামরি লাভ হবে না। যে এক্সপেকটেশন ছিল আমাদের ছাত্রছাত্রীদের আসলে সেভাবে হয় নাই। আমরা অনিরাপত্তায় অনেক ভুগেছি। নতুন সরকারের কাছে এটাই দাবি যে নিরাপত্তার দিকে, যেহেতু জনগণ রাস্তায় যদি সেফ না থাকে, যে যার কর্মক্ষেত্রে তো আছেই। ট্রাফিক আইনে এই জিনিসটা একটু যাতে নতুন সরকার দেখে, তরুণদের জন্য বিশেষ করে। সব প্রত্যাশা তো পূরণ সম্ভব না হলেও তারা চেষ্টা করবে, এই চেষ্টা কতটুকু সৎভাবে করবে সেটা আমরা অবশ্যই দেখার চেষ্টা করব। বিশাল একটা ভূমিকা এখানে ছাত্রদের ছিল এই গণঅভ্যুত্থানের পিছনে, এবং বর্তমানে যে আমরা এই 17 বছর পর ভোট দিতে পারলাম, এটা আমাদের একটা বড় পাওয়া। নারীদের চাওয়া পিছুটান থেকে বেরিয়ে সমাজের সকল ক্ষেত্রে সমান অংশগ্রহণের পরিবেশ। মেয়েদের দিকটা দেখে, কারণ মেয়েরা কোনো অংশ এখন পিছায় নয়, সব কাজের ক্ষেত্রে মেয়েরা ভূমিকা রাখছে। বের হইতে ভয় পায় বাসা থেকে, ঠিক আছে? এটা কেন ভয় পায়? কারণ আইন শৃঙ্খলা বাহিনী তারা কি করে? তারা দাঁড়িয়ে থাকে। একটা রাস্তা দিয়ে একটা ছেলে গেলে একটা মেয়েকে কেন টিস করবে? মেয়েদের নিরাপত্তা বিষয়টা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি দরকার। সেটা হচ্ছে বিগত সরকারের কাছ থেকে ওই রকম ভাবে দেখা যায় নাই, কিন্তু নির্বাচিত সরকার যেন এটা নিশ্চিত করে। 18 কোটি মানুষের সংসদে সরকারকে ভাবতে হবে কাজের খোঁজে হাওড় ছেড়ে ঢাকায় আসা 4 সন্তানের বাবার কথাও। আমার তো আপনার ডায়াবেটিস, হার্টের সমস্যা আছে, এরপরে আপনার প্রেশার আছে, হ্যাঁ, এতে তো আমাদের চলতে তো হিমশিম খেতেই হয়। হাই স্কুল পর্যন্ত যদি সুন্দর করে ভালো করে আমাদেরকে বরণ পোষণ বলতে কতটুকুই কষ্টটা আপনার যেন আমাদের সীমিত হয়। গ্যাস এবং পানির যদি সচরাচর রাখে, তাহলে আমাদের মনে করেন যে এলপি গ্যাস কিনে, বর্তমানে একটা গ্যাসের দাম আছে 1450 টাকা, আমি বর্তমানে কিনে 2900 টাকা দিয়ে। যদি এগুলো সে খেয়াল দেয়, তা আমি মনে করি আমাদের কর্মজীবীদের জন্য অনেক ভালো হবে। আমরা কোনো শৃঙ্খল, কোনো গ্যাঞ্জাম, কোনো দিয়াবাজি, চাঁদাবাজি এই সে অনেক কিছু আমরা দরকার নাই। আমরা শান্ত সুস্থ থাকলেই আমরা শান্ত। সমাজের সকল শ্রেণী পেশার মানুষ এখন সকালের বাজারে। মূল্যস্ফীতির লাগাম টানা তাই নতুন সরকারের অন্যতম দায়িত্ব। সাধারণের আহ্বান, ভাঙতে হবে সিন্ডিকেট, পুনর্গঠন করতে হবে দলীয় সংস্কৃতি। এক মুঠো ভাত জোটাতে খুব কঠিন ব্যাপার আছে। আশা করি একটা নির্বাচিত সরকার আসলে আমরা ইনশাল্লাহ সবাই সুখে শান্তিতে মিলেমিশে থাকতে পারবো। সরকার সিন্ডিকেট করে, পুলিশ, সেনাবাহিনী সবাই সিন্ডিকেট করে। কেউ বাংলাদেশ ভালো না, 2 টাকার জিনিস 10 টাকা লয়। নিজেকে পরিশুদ্ধ হইতে হবে রাজনৈতিক দলগুলোকে। ওর নিজের যে জিনিসগুলো আছে, কালচারগুলো আছে, তারপর অনেক দিন ধরে যে প্র্যাকটিসগুলো আছে, নেগেটিভ প্র্যাকটিসগুলো, এগুলো আগে বন্ধ করতে হবে। নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় নির্বাচিত সরকারকে সহায়তার আশ্বাস সাধারণ মানুষের। এই সংসদের প্রতিনিধিরা কথা রাখবেন, এমনটাই প্রত্যাশা সবার। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। সৌদি আরবে ওমরা শেষে ফেরার পথে জেদ্দায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জন সহ 5 বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের সবার বাড়ি লক্ষ্মীপুরে। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনার খবর পাওয়ার পরপর থেকেই গ্রামের বাড়িতে শোকের মাতম শুরু হয়। এলাকা জুড়ে এই শোকের ছায়া বিরাজ করছে। মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতার দিকে তাকিয়ে রয়েছেন স্বজনরা। একই সাথে না ফেরার দেশে পরিবারের 4 সদস্য। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ।
স্বজনরা জানায় গত ৩ ফেব্রুয়ারি ৩ মেয়ে ও স্ত্রীকে নিয়ে ওমরা করতে সৌদি আরবে যান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নলচড়া গ্রামের মিজানুর রহমান। তিনি সৌদি আরবে ব্যবসা করতেন। ওমরা হজ শেষে বাসায় ফেরার পথে বাংলাদেশ সময় গতরাত ৩টার দিকে জেদ্দায় সড়ক দুর্ঘটনায় মারা যান মিজান, তার স্ত্রী ফারজানা আক্তার, স্কুল পড়ুয়া মেয়ে মেহরা আফরোজ ও ১.৫ বছর বয়সী সন্তান সুভা আক্তার। গুরুতর আহত আরেক মেয়ে ফাইজা আক্তার হাসপাতালে ভর্তি। দুর্ঘটনায় প্রাণ হারান গাড়ি চালক জিলানি বাবরও। তারও বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে। কালকে রাত্রে রেস্টুরেন্টে খাইছে, খাওয়া দাওয়া করে এরা রওনা হয়ে মাঝপথে আসিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে আর কি, রাত্রে ৩টার দিকে। সবাই মারা গেছে, আমরা প্রথমে খবর পাইছি। এখন আমরা খবর পাইছি মিজান ভাইয়ের ৩ মেয়ের মধ্যে মেজো মেয়েটা জীবিত আছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চান পরিবারের সদস্যরা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করিতেছি, আমাদের লাশটা যেন আমাদের মাঝে অতি দ্রুত একটু পৌঁছিয়ে দেয়। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনার খবরে এলাকা জুড়েই শোকের ছায়া। মরদেহ দেশে ফিরিয়ে আনতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। জাহিদ হাসান, যমুনা নিউজ। টি-20 বিশ্বকাপের খবর জানাচ্ছি এবার। দিনের শেষ ম্যাচে টসে হেরে ব্যাট করছে অস্ট্রেলিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ বিনা উইকেটে 28 রান। এর আগে দিনের দ্বিতীয় ম্যাচে ইতালিকে 24 রানে হারিয়ে সুপার 8 নিশ্চিত করেছে ইংল্যান্ড। তাদের দেয়া 203 রানের টার্গেটে 178 রানে থামে ইতালির ইনিংস। টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বাটলারকে হারিয়ে বসে ইংল্যান্ড। ইনিংস লম্বা হয়নি আরেক ওপেনার ফিল সল্টেরও। উইকেটে টিকে থাকতে পারেননি ব্যাথেল, ব্যান্টন ও ব্রুকরা। 19 বলে 25 করে সাজঘরে ফেরেন স্যাম কারান। শেষ দিকে উইল জ্যাক্সের 22 বলে 53 রানের ঝড়ো ইনিংসে 202 রানের সংগ্রহ করে ইংল্যান্ড। জবাবে 22 রানের টপ অর্ডারের 3 ব্যাটারকে হারিয়ে শুরুটা ভালো হয়নি ইতালির। 43 রান করে আউট হয়েছেন জাস্টিন মস্কা। আর 25 বলের 60 রানের বিস্ফোরক ইনিংসে ম্যাচ জমিয়ে তোলেন বেন মানেত্তি। শেষ দিকে স্টুয়ার্ট 23 বলে 45 রান করলেও পরাজয় এড়াতে পারেনি ইতালি। নির্ধারিত ওভারে 178 রানে গুটিয়ে যায় বিশ্বকাপের নবাগত দলটির ইনিংস। শেষ পর্যন্ত আটকে গেল ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেওয়ার উদ্যোগ। সোমবার বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভার আলোচনা সূচিতে থাকলেও তার পাশ হয়নি। এর আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দাবি, বিশেষ গোষ্ঠীকে ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিতেই তড়িঘড়ি করে পর্ষদ সভা ডাকেন গভর্নর। নতুন সরকার গঠনের ঠিক আগের দিনই এই ধরনের সভা ডাকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। বিগত সরকারের আমলেই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। নগদ এবং কড়ি নামে দুটি প্রতিষ্ঠান প্রাথমিক অনুমোদনও পায়। তবে নির্দিষ্ট সময় কার্যক্রম শুরু করতে না পারায় বাতিল করা হয় তাদের অনুমতি। পরে অন্তর্বর্তী সরকারের সময় নীতিমালা সংশোধন করে নতুন আবেদন নেওয়া হয়। আবেদন করে ব্রিটিশ বাংলা ডিজিটাল ব্যাংক, নোভা ডিজিটাল ব্যাংক, মোনাফা ইসলামী ডিজিটাল ব্যাংক, বিকাশ ডিজিটাল ব্যাংক সহ দেশি বিদেশি 12টি প্রতিষ্ঠান। নতুন সরকারের দায়িত্ব নেওয়ার ঠিক একদিন আগে সোমবার তড়িঘড়ি ডাকা হয় বাংলাদেশ ব্যাংকের জরুরি পর্ষদ সভা। সভার আলোচ্য সূচিতেও ছিল ডিজিটাল ব্যাংকের অনুমোদনের বিষয়টি, তবে শেষ পর্যন্ত তার পাশ হয়নি। এর আগে দুপুরে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। দাবি করা হয় বিশেষ গোষ্ঠীকে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দিতেই একদিনের নোটিশে পর্ষদ সভা ডাকে কেন্দ্রীয় ব্যাংক। বিকাশকে যে ডিজিটাল ব্যাংক দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বিকাশের 51% শেয়ার হোল্ডার হলো ব্র্যাক ব্যাংক। এখন ব্র্যাক ব্যাংকের হাতে যদি, তার মানে কি ব্র্যাক ব্যাংক নিজে একটা ব্যাংক আছে, আবার ডিজিটাল ব্যাংক দিয়ে বিকাশকেও সে ব্যাংক হিসেবে করতেছে। একটা মনোপলি তৈরির একটা ষড়যন্ত্র হচ্ছে। স্বার্থগত সংঘাত এখানে স্পষ্টভাবে বিদ্যমান। আমরা জানি বর্তমান গভর্নর মহোদয় একটি বেসরকারি ব্যাংকের ওই গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। সেই একই গোষ্ঠীকে বর্তমানে যদি ডিজিটাল ব্যাংক উনি দিতে চান, সেটা ডেফিনেটলি একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। সংবাদ সম্মেলনে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ বাস্তবায়নের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন নেতারা। বলেন 48% খেলাপি থাকায় এক্সিম ব্যাংকে একীভূত করা হয়েছে, অথচ 80% বেশি খেলাপি থাকার পরও অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গভর্নর মহোদয়ের অসঙ্গত এবং খেয়ালি বক্তব্য প্রদানের কারণে এক্সিম ব্যাংক
আগস্ট 2024 থেকে অক্টোবর 2025 পর্যন্ত তার আমানত হারিয়েছে 11,700 কোটি টাকা। একই প্রতিবেদনের খবর। সোশ্যাল ইসলামী ব্যাংক আমানত হারিয়েছে 6,800 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পর্যায় থেকে ব্যাংকিং খাত নিয়ে বিভিন্ন সময়ে খেয়ালি বক্তব্য দেয়া নিয়েও গভর্নরের সমালোচনা করে অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। খেয়ালি বক্তব্য ব্যাংক খাতের প্রতি মানুষের আস্থার কফিনে শেষ পেরেক ঠুকেছে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।